হ্যালো হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার প্ল্যাটফর্ম সায়েন্স অ্যাডভাইজার। আর তোমাদের সাথে রয়েছে আমি সন্তু গায়ন। আমরা এইখানে যে পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটা বিভিন্ন পার্টে পার্টে গল্পের সহিত খুব সহজভাবেই কিন্তু শিখছিলাম। তো প্রথম পার্টটা যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয় রশ্মি, তার প্রকারভেদ, গাণিতিক যে প্রশ্নগুলো সেগুলো আমরা আগের ক্লাসে শিখেছি। তো এবারে আমাদের যে পরের অংশটা, এই যে নিউক্লিয় শক্তি, নিউক্লিয় শক্তি এইটা আমরা কিন্তু এবার ধীরে ধীরে শিখব। তা এইখানটায় এই নিউক্লিয় শক্তি এই ক্লাসটা কিন্তু খুব ছোট্ট হবে, সুতরাং একটু মনোযোগ সহকারে শোনো, দেখবে খুব তাড়াতাড়ি আমরা খুব সহজভাবে এটাকে শিখে ফেলবো। তো এখানে প্রথমে আমরা জানবো যে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি, যেটা ইংরেজিতে বলা হয় মাস ডিফেক্ট, সেই জিনিসটা কি। এবারে দেখো, ধরো কি বলবো, একটা কোনো প্লাস্টিকের একটা ক্যারি ব্যাগ, যে পলিথিন যেগুলো হয়, সেগুলোর তো কোনো ওয়েট নেই, ভর নেই। তো ধরো সেইখানটায় কয়েকটা ফ্রুটস আছে, কিছু আপেল আছে, কিছু পেয়ারা আছে, কলা আছে, বিভিন্ন ধরনের ফ্রুটস আছে। তাহলে যদি তোমাকে বলে এর মোট ভরটা কত, তাহলে আমরা কি করব, যে ইন্ডিভিজুয়াল যেগুলো কিনেছিলাম বা নিয়েছিলাম সেগুলোকে যদি আলাদা আলাদা করে মাপি, মেপে তাদের ভরগুলোকে নিয়ে যদি যোগ করি, তাহলে আমরা ওই প্লাস্টিকে যে মোট যে টোটাল যে ফ্রুটসটা আছে তার ভরটা আমরা পেয়ে যাব। ঠিক একই রকম ভাবে একটা নিউক্লিয়াসের মধ্যে মূল কোন কণাগুলো আছে, প্রোটন আছে আর নিউট্রন আছে। তাহলে প্রত্যেকটা প্রোটনের ভরগুলোকে যদি যোগ করি আর প্রত্যেকটা নিউট্রনের ভরগুলোকে যদি যোগ করি, করে তাদের টোটাল যেটা সেটাকে যদি আমরা অ্যাড করে দিই, তাহলে আমরা নিউক্লিয়াসের মোট ভরটা পেয়ে যাব। কিন্তু এইটা তো আমাদের এক্সপেকটেশন, আমরা ক্যালকুলেট করে আমরা বার করতে পারি। কিন্তু পরীক্ষালব্ধভাবে সেই নিউক্লিয়াসটার যখন মাপা হলো, তার ভরটাকে মেজার করা হলো, তখন দেখা যাচ্ছে আমাদের যে প্রত্যাশিত, আমরা ক্যালকুলেশন করে যেটা পেয়েছি তার থেকে সামান্য হলেও কিছুটা কম হয়। তাহলে এই যে ভরটা কমে গেল, এই ভরটা কোথায় গেল? এই যে ভরটা কমলো, সেই ভরটাকেই কিন্তু আমরা বলি ভর ত্রুটি। আর যে কমে যেটা গেল সেটা কোথায় দেখো, এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াস তো একটা খুব ছোট্ট জায়গা, সেই ছোট্ট জায়গার মধ্যে কিন্তু এই যে প্রোটন নিউট্রন, মানে সেম চার্জ, প্রোটন তো সব পজিটিভ, তাহলে এতগুলো প্রোটন কি করে একত্রিত আছে? তাহলে সেই যে আমরা ক্লাস 9-এ পড়েছিলাম যে নিউক্লিয় বল, এই নিউক্লিয় বলটাই কিন্তু অ্যাকচুয়ালি এই ভর ত্রুটি থেকে যে পরিমাণ ভরটা কমে যাচ্ছে সেটাই শক্তিতে রূপান্তরিত হয়ে নিউক্লিয় বল রূপে কিন্তু আমাদের ওই নিউক্লিয়াসকে, মানে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়নগুলো আছে তাদেরকে একত্রিত রেখেছে। এবারে চলো তাহলে দেখা যাক যে ভর ত্রুটি জিনিসটা কি। দেখো, সংজ্ঞাতে আমাদের ভর ত্রুটিটা লেখা আছে, যে কি বলছে, কোনো পরমাণু নিউক্লিয়াসের প্রকৃত ভর, মানে যেটা ওই এক্সপেরিমেন্ট করে বার করা হয়েছে সেই প্রকৃত ভর, আর পরমাণুটির নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন নিউট্রনের মোট ভরের যে পার্থক্য দেখা যায়। যেটা তোমাদেরকে বললাম, যে এক্সপেরিমেন্ট করে যেটা বার করা হয়েছে সেইটা, আর আমরা যে ক্যালকুলেট করে যেটা করেছি সেইটার মধ্যে যে পার্থক্য, যে বিয়োগটা, যে মিসম্যাচটা হচ্ছে, সেটাকেই বলা হয় ভর ত্রুটি, বা আর একটা টার্ম হচ্ছে ভর বিচ্যুতি। এবারে এটাকে ক্যালকুলেট করে কি করে আমরা বার করতে পারি সেটা একটু দেখো। ধরো যদি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা জেড, বা পরমাণু ক্রমাঙ্ক যেটাকে বলি, মানে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা যদি জেড হয় আর তার ভর সংখ্যা যদি এ হয়, তাহলে সেই মৌলটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? ধরো এক্স কোনো একটা পরমাণু, তার এই জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক, আর এ হচ্ছে তার ভর সংখ্যা। তাহলে যদি ভর সংখ্যা হয়, তাহলে পারমাণবিক সংখ্যা, মানে তাহলে অর্থাৎ প্রোটন মোট প্রোটন সংখ্যা কত হবে? মোট প্রোটন সংখ্যা মানে কি, যেটা জেড সেটাই তো তার প্রোটন সংখ্যা, তাহলে মোট প্রোটন সংখ্যা জেড। আর নিউট্রন সংখ্যা কত হবে? আর নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা তাহলে কত হবে? ভর সংখ্যা মানে কি, প্রোটন আর নিউট্রনের মোট যোগফল, তাহলে সেইখান থেকে যদি ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্কটাকে বিয়োগ দিই, তাহলে আমি নিউট্রনটাকে পেয়ে যাব। তাহলে এই এ মাইনাস জেড এতগুলো নিউট্রন আছে, তাহলে প্রোটন আছে জেড, আর এ মাইনাস জেড এতগুলো নিউট্রন আছে। এবার যদি একটা প্রোটনের ভরকে আমরা এমপি দ্বারা প্রকাশ করি, আর একটা নিউট্রনের ভরকে যদি আমরা এম এন দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটার আমরা যে ভরটা কত পাবো সেটা একটু লেখা যাক। তাহলে অতএব যে নিউক্লিয়াসের মোট ভর, নিউক্লিয়াসের মোট ভর
আমরা ক্যালকুলেট করছি, ধরো এটাকে আমি এম ড্যাশ দিয়ে লিখলাম, তাহলে নিউক্লিয়াসের মোট ভর কত হবে? কটা প্রোটন আছে? জেড সংখ্যক প্রোটন আছে, তাহলে জেড ইন্টু একটা প্রোটনের ভর কত? এমপি। তাহলে ধরো যদি 10টা থাকে তাহলে এমপি ইন্টু 10, তাহলে যদি জেডটা থাকে জেড ইন্টু এমপি হয়ে যাবে। তারপর এবারে কটা নিউট্রন আছে? এই এ মাইনাস জেড, তাহলে এ মাইনাস জেডটা নিউটন আছে। এবার একটা নিউটনের মোট ভর, একটা নিউটনের ভর কত? এত এমএন। এবারে যদি সেটা গুণ করে দিই তাহলে কি হয়ে গেল? নিউটনের মোট ভর। আর দুটোকে একসাথে যদি যোগ করি তাহলে কি পেয়ে যাচ্ছি? এই নিউক্লিয়াসের মোট ভরটা তাহলে পেয়ে গেলাম। এটা আমরা ক্যালকুলেট করে বার করলাম যে নিউক্লিয়াসের মোট ভর। এবার যে এক্সপেরিমেন্টাল নিউক্লিয়াসের প্রকৃত ভর, তাহলে লিখছি যদি নিউক্লিয়াসের প্রকৃত ভর, যদি নিউক্লিয়াসটির প্রকৃত ভর মানে এক্সপেরিমেন্ট করে যেটা বার করা হয়েছে, নিউক্লিয়াসটির প্রকৃত ভর ক্যাপিটাল এম হয়, ধরে নিচ্ছি যে ক্যাপিটাল এম হয়, তাহলে ভর বিচ্যুতির মানটা কত? অর্থাৎ ভর ত্রুটি বা ভর বিচ্যুতির মানটা কত? এইটা থেকে এইটা বিয়োগ করলে যেটা পাবো সেটাই পেয়ে যাব। এইটাকে ভর ত্রুটিটাকে এখন ডেল এম দিয়ে প্রকাশ করা হয়, তাহলে ডেল এম সমান কি হবে? এই এম ড্যাশ মাইনাস ক্যাপিটাল এম। এবার এম ড্যাশ মানে কি? জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন। এইটা থেকে আমি যদি আমাদের এই এমটা বাদ দিই তাহলে এইটা হয়ে গেল একটা নিউক্লিয়াসের যে ভর ত্রুটির মান। এবার তাহলে আমরা এই ভর ত্রুটি বা ভর বিচ্যুতি জিনিসটাকে কিভাবে লিখতে পারি? তাহলে যদি এরকম ভাবে লেখা হয় যে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি সমান, তাহলে কি বলতে পারি? যে আমাদের নিউক্লিয়াসের মোট ভর মানে পরীক্ষালব্ধ যে ভর মানে ক্যালকুলেট করে, পরীক্ষালব্ধ মানে এক্সপেরিমেন্ট করে, তাহলে আমরা যেটা পেয়েছি সেইটা তাহলে প্রত্যাশিত ভর থেকে যদি আমরা প্রকৃত ভর মানে যেটা আমরা এক্সপেরিমেন্ট করে পেয়েছি, এক্সপেরিমেন্টাল যে ভ্যালু, এইটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে গেলাম? এই ভর ত্রুটি বা ভর বিচ্যুতি। এবার ডেল এমটা কি বোঝায়? ডেল এমটাকে বোঝানো হয় ডেল, এই যে ত্রিভুজের মতো যে চিহ্ন, এইটা দ্বারা খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, তাহলে ডেল এম ক্ষুদ্র পরিবর্তনকে বোঝায়, ক্ষুদ্র পরিবর্তনকে বোঝায়। তাহলে এই গেল আমাদের টোটাল ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। এবারে এই যে ভর ত্রুটিতে যে পরিমাণ ভরটা কমলো সেই ভরটা কোথায় যাবে? সেই ভরটাই কিন্তু পরিণত হবে কিসে? না আমাদের ওই যে নিউক্লিয়ার যে বন্ধন শক্তি বাইন্ডিং এনার্জি, সেই বাইন্ডিং এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তো এটা একটু মুছে আমাদের বন্ধন শক্তিটা লিখি। তাহলে এখন দেখো এই নিউক্লিয় বন্ধন শক্তি মানে কি? ওই নিউক্লিয়াসের যখন আমরা ওই ভরটা মাপলাম, তাহলে প্রকৃত ভর আর প্রত্যাশিত ভরের মধ্যে যে পার্থক্য, ডিফেক্টটা দেখা যাচ্ছে, যে পরিমাণ ভর নিউক্লিয়াস থেকে বিলুপ্ত হয়ে গেল সেটাই কিন্তু আমাদের এই নিউক্লিয় বন্ধন মানে যে পরিমাণ ভরটা বিলুপ্ত হলো সেটা ওই আইনস্টাইনের যে সূত্র, ভর শক্তির যে পারস্পরিক রূপান্তরের সূত্র, সেই সূত্র অনুযায়ী ভরটা শক্তিতে রূপান্তরিত হয়েছে এবং সেই শক্তি দ্বারা কিন্তু আমাদের ওই নিউক্লিয়নগুলো মানে প্রোটন নিউট্রনগুলো একত্রিত হয়ে আছে। বা আমরা অন্য কথায় বলতে পারি যে ওই নিউক্লিয়নগুলোকে একত্রিত হওয়ার জন্য বা রাখার জন্য যে পরিমাণ শক্তিটা বাইরে বেরিয়ে যাচ্ছে বা যে পরিমাণ শক্তির মুক্তি ঘটছে, এবার শক্তির মুক্তিটা কোথা থেকে ঘটবে? ওই যে পরিমাণ ভরটা এক্সেস সেই ভরটাই বেরিয়ে চলে গিয়েছে, তাহলে তবেই তো শক্তিটা পেলাম যে শক্তিটার দ্বারা ওরা আটকে গেল। তাহলে এই নিউক্লিয় বন্ধন শক্তিটা কি? ওই যে শক্তিটা
মানে চলে গেল বা বিলুপ্ত হলো, যে ভরটাও বিলুপ্ত হলো, সেটাই হচ্ছে আমাদের নিউক্লিয় বন্ধন শক্তি। তাহলে কি, একটি নিউক্লিয়াসের প্রোটন নিউট্রনগুলি বা ওদেরকে একসাথে কি বলে, নিউক্লিয়ন বলে। তাহলে নিউক্লিয়নগুলি একসঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে নিউক্লিয়াস গঠনের সময় যে শক্তিটা মুক্ত হয়, মানে যে শক্তিটা বেরিয়ে যায়, সেটাকেই আমরা বলবো নিউক্লিয় বন্ধন শক্তি বা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। এবার একটা দেখো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটিটা পাওয়া যায়, এতক্ষণ বারবার করে তোমাদের বলার চেষ্টা করছি যে ভর ত্রুটি হয়, যে পরিমাণ ভর বিলুপ্ত হয়, সেই ভরটাই আইনস্টাইনের E=mc² যে সূত্র, সেইটার মাধ্যমে কিন্তু শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং এই যে শক্তিটা, সেটাই কিন্তু আমাদের এই নিউক্লিয় বন্ধন শক্তি হিসাবে পাওয়া যায়। এটাই হচ্ছে আমাদের মূল জিনিস। এবার ধরো, এবার গণনাটা কেমন ভাবে করব, ধরো এই যে ডেল এম, এই ডেল এমটা কি, ডেল এমটা হচ্ছে আমাদের এই ভর ত্রুটি, ডেল এমটা হচ্ছে আমাদের ভর ত্রুটি, এই ডেল এম পরিমাণ ভর হ্রাস ঘটেছে। এবার এগুলো তো খুব ছোট ছোট, অনেক প্রোটন নিউট্রন, এগুলোকে কোন এককে মাপা হয়, আমাদের মেনলি AMU মানে অ্যাটমিক মাস ইউনিট, যেটাকে শর্টে শুধু ইউ দিয়ে প্রকাশ করা হয়। ওই এরকম ছোট ছোট এককে বলা হয় বলে ধরো আমরা ধরছি যে এখানটায় কি পরিমাণ ভর হ্রাস পেয়েছে, ধরো বললো এই ডেল এম AMU এই পরিমাণ ভর হ্রাস পেয়েছে। তাহলে এই পরিমাণ ভর যদি শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে ই সমান, শক্তিটা সমান কি হবে, এই ডেল এম ইন্টু ওই 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এই যে AMU পাশে লিখে দিচ্ছি যে 1 AMU সমান হচ্ছে 931.5 বা নিয়ার ইকুয়ালস টু বলা যেতে পারে 932। মানে তোমাদের অনেক জায়গায় MCQ হিসাবে এইটা না লিখে 932 লেখা থাকতে পারে। তাহলে এত মেগা ইলেকট্রন ভোল্ট এই পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে যে কোনো ভরকে আমরা যে কোনো পরিমাণ শক্তিতে রূপান্তরিত করতে পারি মেনলি। তাহলে যে পরিমাণ, এগুলো খুব ছোট, ডেল দিয়ে আগে দেখালাম যে ডেল মানে কি, খুব ছোট্ট ছোট্ট একক, সেই জন্য ডেল এম পরিমাণ শক্তি ভর যদি আমাদের শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে কি পরিমাণ শক্তি হবে, আমরা ডেল এমটাকে ক্যালকুলেট করব, করার পর তার সঙ্গে আমরা যদি AMU এককে থাকে, তাহলে তার সঙ্গে আমরা 931.5 বা 932 গুণ করে দেবো, দিয়ে যেটাই পাবো সেটাই হচ্ছে আমাদের শক্তি। এবার তোমাদের একটু বোঝার সুবিধার্থে এবার এইটাকে যদি আমি একটু ক্যালকুলেট করি, যে আমাদের এই 1 মেগা ইলেকট্রন ভোল্ট এইটা সমান কি হবে, 10⁶ ইলেকট্রন ভোল্ট। এবার 1 ইলেকট্রন ভোল্ট সমান একটা ইলেকট্রনের আধান ইন্টু 1 ভোল্ট করলে, তাহলে মানে আমি শক্তিটা ইলেকট্রন ভোল্ট থেকে, আমরা সাধারণত কি জানি, শক্তি হচ্ছে ওই আর্গ একক বা ক্যালোরি, বা মেনলি আমরা জুল এককে জানি, জুল এককেই আমরা দেখবো। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট, একটা ইলেকট্রনের আধান কত, 1.6, এবার 602 আছে, আমি শুধু 6 নিচ্ছি, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এত। এবার এত হচ্ছে ই আর 1 ভোল্ট, তাহলে এত ই ইন্টু ওই ভোল্টকে একত্রিত করলে আমরা এটাই পেয়ে যাব জুল। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট, এই যে ছোট ছোট জিনিস সম্পর্ক, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে, কারণ পরীক্ষায় MCQ যখন কোশ্চেন একটু ঘুরিয়ে পড়ে, তখন কিন্তু এই জিনিসগুলো থেকেই আমাদের কোশ্চেন বেশিরভাগ সময় আসে। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত পেলাম, 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে এইখান থেকে যদি 1 মেগা ইলেকট্রন ভোল্টের এইটা গুণ করে দিই, তাহলে কি হয়ে যাবে, এত ইভি, তাহলে কি হয়ে যাবে 10⁶ ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, তাহলে ক্যালকুলেশন করলে এত জুল। তাহলে ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়, ক্যালকুলেশন করলে 6 আর -19। এবারে জানো, যদি এই বেসগুলো একই হয়, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, যদি গুণ অবস্থায় থাকে পাওয়ারে পাওয়ারে যোগ বা বিয়োগ এরকম কিছু হয়। তাহলে দেখো 6 আর -19, তাহলে আমাদের বিয়োগ গেলে কত করে থাকবে, -13 করে থাকবে। তাহলে কি হবে, 1.6 ইন্টু 10⁻⁻13 জুল। এই 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান এত জুল, 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান এত জুল। তাহলে এই হচ্ছে আমাদের মেন জিনিস, যে আমাদের যে দুটো ছোট ছোট
পার্ট মাঝখানে ছিল, যে একটা হচ্ছে ভর ত্রুটিটা কি, আর একটা হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি বা নর্মাল শুধু বলা হয় বন্ধন শক্তি। এবারে আর একটা জিনিস যদি ধরো মাথায় আসে, যে আমরা যে বড় বড় ভরগুলোকে যদি পরিবর্তন করতে চাই, এবারে ধরো একটু বড় যে ভর, ধরো আমরা কি করলাম, ধরো আমরা এইখান থেকে 1 কেজি যে কোনো ভর, একটু মুছে দিই, 1 কেজি পরিমাণ যে কোনো ভরকে যদি আমরা শক্তিতে রূপান্তরিত করি, তাহলে কি বলছে যে 1 কেজি, এটাকে আমি কিসে না শক্তিতে পরিণত করব, শক্তিতে রূপান্তরিত করব। তাহলে কি হবে, আমাদের ই সমান ফর্মুলাটা কি, ই সমান mc²। এবার সি, সি মানে সে আগের দিন মানে দেখিয়েছিলাম যে সি যদি আমরা এসআইতে বলি তাহলে কি হবে 3 × 10⁸ মিটার/সেকেন্ড, আর যদি সিজিএসে বলি তাহলে 3 × 10⁻10 মিটার/সেকেন্ড। এবার কেজিটা কি, ভরের এসআই একক, তাহলে আমরা এসআই এককে মানটা লিখবো, তাহলে এইখানটায় কি লিখবো যে 1 কেজি ইন্টু c², দ্যাট ইজ কি হয়ে যাবে 3 × 10⁸ মিটার/সেকেন্ডের হোল স্কোয়ার। তাহলে এটা পেয়ে যাব, এটা তো 1 1 করে থাকবে, আর এটা তাহলে 3 কত হয়ে যাবে 9, 3 স্কোয়ার করলে 9, তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে 9 × 10⁻। এবার পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায়, আমাদের ওই যে অঙ্কে শিখেছিলাম যে a⁴m, তার পাওয়ারে যদি n থাকে তাহলে a⁴m × n হয়ে যায়, যে সূচক আমরা ক্লাস 9-এ শিখেছি। তাহলে 8 দুগুণে এটা 16 হয়ে যাবে। তাহলে এত জুল এনার্জি, বুঝতে পারছো 1 কেজি ভর যদি কোনো প্রকারের শক্তিতে রূপান্তরিত করা যায়, তাহলে 9 × 10⁻16 জুল, মানে ভাবতে পারছো কতটা তাপ উৎপন্ন হতে পারে 1 কেজি, যদি মানে আমাদের ভাবনারই বাইরে যে এত পরিমাণ তাপ উৎপন্ন হবে কেবলমাত্র যদি 1 কেজি ভরকে শক্তিতে রূপান্তরিত করি। তো এইরকম ভাবে বিভিন্ন কোশ্চেন বা আমাদের যে দুটো সংজ্ঞা ছোট ছোটভাবে দিয়ে দিতেই পারে। তো আরও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার আমরা পরের ক্লাসটা ওই যে নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন, এইটা সম্পর্কে একটু পড়াশোনা করব। তারপরের ক্লাসে এই চ্যাপ্টার থেকে আমাদের বিগত সালগুলোতে কি কি কোশ্চেন পড়েছে, কি কি কোশ্চেন অ্যান্সার এসেছিল, সেগুলো উত্তর সহ আমরা এখানটায় ডিসকাস করব। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওগুলো তোমাদের একটু কিছু উপকারে আসে বা ভালো লাগে, তাহলে অতি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে, তোমাদেরই তো চ্যানেল, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর আরও যদি আপডেটগুলো পেতে হয় তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া বিভিন্ন লিঙ্কগুলোতে যোগাযোগ করো। আর যদি তোমাদের কোনো ডাউটস থেকে থাকে তাহলে হয় কমেন্ট করো, নইলে আমার সাথে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করো, ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।